শিশু তখন বোধহয় ছাত্র মানে সবাই কলেজ হয়ে গেছে, সিনেমা কি পড়াশোনা নিচ্ছি, আমার টাইম টেবিলটা ভুল হতে পারে। তখন ওর পড়াতো, আমি পড়াতাম, ও পড়াতো। সেই ছাত্র যাকে পড়াতো তার বাড়ির কোনো এক অনুষ্ঠানে সেই ছাত্র বলেছিল যে স্যার উনি না পথের পাশে রঘু। যেহেতু শিশু সিনেমার প্রতি অনুরাগ দীর্ঘদিনের, ওর অবশ্যই ছোটবেলার চোখটা ওই মানুষটার মধ্যে দেখতে পেয়েছিল, এটাও মনে ছিল। পরবর্তীতে আমরা তো প্রচুর কাজ করেছি একসাথে। সেই কাজ করার সময় একদিন গল্প বলছিল এরকম ভাবা যায় যে এই মানুষটা একটা ইলেকট্রিকের দোকানে বসে, ওনার একটা দোকান রয়েছে ইলেকট্রিকের দোকান, সেখানে বসে। আমার মধ্যে পথের পাশে রঘু রেগুলেটর ফ্যান এগুলো বিক্রি করছে, এটা অসম্ভব একটা চিন্তা। এই তথ্যটা ঠিক আমরা বা শিষ্যদের আমরা জানতাম না। পরবর্তীকালে খবরে জানতাম যে ওনার পরিচিত আত্মীয় দোকান, ওনার দোকান নয়, কিন্তু সেই দোকানটির সূত্রে আমরা ওনার ফোন নাম্বার পেলাম। সেই প্রথম যে ছোট্ট বীজ ফুটে দেওয়া মাথার মধ্যে, সেই রকম মানে শিশু তখন অতটা ওয়াকিবল হয়তো ছিল না নিজেদের ফাইনালি ছবি হয়ে যাবে। ঠিক যেভাবে একটা পাখি মুখে করে বীজ নিয়ে এসে ফেলে দিয়ে চলে যাবে, গাছ হয়ে যায়, শিশুর একটা অসম্ভব বড় বন্ধুর কাজ করলো আমাকে এই ছবিটা উপহার দিল ইন্দারেক্টলি। এবং এই বিষয়টা নিয়ে তারপরে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা, ওই দোকানের মাধ্যমে ফোন নাম্বার জোগাড় করা, ওনার সাথে কথা বলা এবং বকা খাওয়া। আমি খুব নানা রকম গলা করে আমি ওনার খুব নরম গলায় আমাকে বলেছিলাম যে আপনার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। উনি বলেন কেন? বললাম যে এরকম আপনি তো পথের কাছে বললাম সব কিছু না, কি বলুন। আমি বুঝলাম যে খুব সহজ নয় ব্যাপারটা। এবং সেই মুহূর্তে ইন্টারেস্টিং ঘটনাটা চ্যালেঞ্জ হয়ে উঠলো। এই ছবি পাওয়ার আগে আমার বন্ধুত্ব হতে হলো সুবীর বন্দ্যোপাধ্যায়ের সাথে। অসম্ভব ভালো একজন মানুষ, বন্ধু বৎসর মানুষ, এখনো খুব তরুণ মনের জায়গা থেকে সুবীর বাবু। এখনো ওনার ইচ্ছে করে যে যদি একটু প্র্যাকটিস করে একটা গোল করে দেওয়া যায়। আমি আপনাকে মাথা খারাপ হয়ে যেতে হয় নাকি বলে না, একবার তো পারবো, কারণ খেলাধুলো করতেন, এখনো সেই খেলার মনোভাবটা মনের মধ্যে রয়ে গেছে। এই মানুষকে মিট করতে করতে তখন বলে আপনার বেডরুমটা কোথায় দেখবো করতে করতে ছাদের ঘরে থাকে, এখন ছাদে একটা ঘর, সেখানে থাকে ঠিক যেভাবে আমরা অপুকে থাকতে দেখেছি অপুর সংসারে। তাহলে লোকেশন খুঁজলাম, জায়গা হলো, চিত্রনাট্য হলো, লোকেশনটা যখন যে বাড়িটা পেলাম সেই বাড়িটা আশ্চর্যজনক ভাবে অপুর সংসারের বাড়িটার মতো। বড় হওয়ার পরে বলবে জানলা দরজা ঘরে ড্রয়িং, যেখান থেকে কথা জায়গা ঘরে সব উপভোগ মিলে গেল। অনেকগুলো কোইন্সিডেন্স রয়েছিল এই ছবিটার মধ্যে। সেই জিনিসগুলো ঘটতে 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 আমার মনে হয় অপু আমাদের কাছে এলো এবং আমার খালি মনে হচ্ছে বিভিন্ন সারা বিশ্বব্যাপী ছোট ছোট অভিনেতা যারা তাদের অজান্তেই একসময় ছবিতে কাজ করেছে, বাবা মা নিয়ে কাজ করেছে, তারপর তারা বিশ্ববিখ্যাত হয়ে গেছে, তারপর জীবনের অন্য স্রোতে তারা মিশে গেছে, সিনেমার সাথে কোনো যোগাযোগ তাদের নেই। বাকিদের খবর আমি কি জানি না, কিন্তু সুবিধাও আমাদের শহরে থাকে এবং আমরা তার কোনো খবর রাখিনি এত বছর, অথচ তার ডিভিডি তার ছবি করতে ঘরে ঘরে রয়েছে। এই যে আমরা বিস্মৃত হয়ে যাওয়া অভিনেতা, শিশু শিল্পী, যাকে সারা পৃথিবী আজও সেলিব্রেট করছে অপু, এবং বাঙালির মনে অপুর স্থান যে কত বড়। এই আমরা একটা অনুষ্ঠানে কথা হচ্ছিল, সেখানে বাচ্চারা অন্য অনুষ্ঠানে মেয়েদের দিকে তাহলে বাঙালিরা বলে এরকম অপু ভাব এসছে, ও ভাবটা একটা আলাদা ইডিয়াম হয়ে গেছে। সেই অপু খুব বৃহৎ একটা মানুষ, কিন্তু যার চোখ দিয়ে, যার সরল মুখ, যা গায়ের রং, ওই এলোমেলো চুল দেখে আমাদের মনে যে অপু তৈরি হয়েছিল, সেই মানুষটা কেমন আছে সেইটা একটা তার যাত্রা পথে একটা ইঙ্গিত, একটা ফিকশন এই অপুর পাঁচালী। এইভাবে অপুর পাঁচালীর জন্ম, এবং এটা ভাববার পর আমি একে জানাই মহি এবং শ্রীকান্ত ভেঙ্কটেশ্বরীদের যে আমি এটা পড়া নিচ্ছি। তোমরা লিখে ফেলাম ছবিটা, লিখে একটু সময় লাগলো, কারণ তথ্য ভিত্তিক একটা একটা জায়গাতে ঘটনাগুলোকে জড়ো করে এবং সেইগুলো উপস্থাপন করার মধ্যে, এবং সেটাকে সিনেমা হয়ে যাবে। সব পাত্রটা সুন্দর হয় না, কিন্তু সেটা যতটা সিনেমার উপযোগী করে তোলা, সেই কাজটা সম্পূর্ণ করার পরে বাকিটা খুব ধীরে 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 হয়েছে। এবং কাস্টিং করতে যাওয়ার সময়
ওনার অল্প বয়সে যখন ছবি দেখা হলো বারান্দায় এরকম করে সাজানি দাঁড়িয়ে আছে, তার চুল এবং তার বুকটোপ এই সমস্ত দেখে কাছাকাছি মুখটা হচ্ছে পরম, খুব সুন্দর দেখতে ছিল ছবিগুলো দেখতে এখনো, কিন্তু মুখের আদরের সাথে একটা মিল হল। এখন ওনার উচ্চত পরমের মধ্যে সঠিক নয়, একেবারেই নয়, কিন্তু যে যে ব্যক্তিত্ব বা যে মুখটা দরকার সেটা তো পাওয়া গেল। অন্যদিকে সমস্যা হচ্ছে যে তার এখন একটা সুবিধা চরিত্রটা কে করবে, কারণ উনি নন একেবারে এই সিনেমা জগতে উনি বহুদিন আগে সরে গেছেন এবং একটাই ছবি করেছেন জীবনে, যখন ওনার কোনো জ্ঞান ছিল না সেই ভাবে ছোটবেলা। উনি চান না লাইন লাইন বেশ কথাবার্তা বলা এগুলো একদম পছন্দ করেন না, ওনাকে নির্ঝঞ্ঝাট জীবনে রাখতে চান। তাহলে কে করবে? আমার বুঝতে 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 দেখা হয় না চক্ষু মেরিয়া বড় কিছু দুইটা পেরিয়ে মানে তখন আমি দ্বারস্থ হলাম অর্থিত আমার বাড়িতে এসে এবং বসে আছি আমরা দুজনে। আমি তাদের আমাকে টাকা বলে ছবি তুলি, পরমের ছবি যেটা ছিল সেরকম একটা ছবি তোলা হয়। সেই ছবিটা তুলে আমার কম্পিউটারে দেই লাগলো কিরকম কিরকম লাগে দেখতে। এটা কিন্তু সব অনেক সিনেমা বানিয়ে বলে না বিরাট রিসার্চ করলাম, আমরা 250 অডিশন নিয়েছি, চারিপাশে বিভিন্ন ওল্ডেজ হোমে নিয়ে দেখেছি, কিচ্ছু করিনি। আমার কোনো হোমওয়ার্ক নেই কিন্তু কাস্টিং করে, শুধু ভাবতে দেখেছি যে কাকে মানাতে পারে পরমের সাথে, এবং নাকের যে বোন, কান, হেয়ার লাইন এই সমস্ত কিছু অদ্ভুতভাবে মিলিয়ে দিতে শুরু করলো অরবিন্দ বাবুর সঙ্গে। ন্যাচারালি উনি চরিত্রটা করলেন বর্তমানে সুবিধ বাবু, এই দুটো বয়স আমার দুপাশে বসে রয়েছে। আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন যে কি আশ্চর্য রকম একরকম লাগে ছবিটি দেখতে, এবং ছবিটা আপনাদের এখনো দেখা হয়নি, ভারতবর্ষের বিভিন্ন বড় শহরে দেখানো হয়ে গেছে ছবিটা, বিভিন্ন ফেস্টিভ্যালে দৌড়াদৌড়ি জানানোর জন্য, এবং আরো বারোটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটা গেছে। শুধু যেখানেই যান না কেন নিজের শহর নিজের পাড়ায় ছবিটা দেখানোর যে আনন্দ, সেই আগ্রহ, উৎকণ্ঠা এবং অসম্ভব একটা মানসিক চাপ। কারণ কলকাতা শহর কেবলমাত্র ছবি থেকে বাড়ি চলে যায় না, তারা আলোচনা করে, তারা প্রশ্ন তৈরি করে এবং ভালো মন্দ উভয় প্রকার প্রশ্ন করতে থাকে, যেগুলোর জন্য আমাদের তৈরি থাকতে হয়। এবং অপুর পাঁচালী আমি নিজে পরিচালক হিসেবে শুভেচ্ছা জানাই, যাতে ছবিটা খুব ভালো হয়, ভালোভাবে চলে, এবং পুরো ভেঙ্কটেশ ফিল্মস তাদের সবাই টিম রবি, অমনা এবং সবাই পাবলিসিটিতে রয়েছে এবং পুরো জিনিসটা দেখাশোনা করছে আবিরা এবং সবাই প্রত্যেকে একটা হিউজ টিম। তারা যেভাবে ছবিটাকে সামনে নিয়ে এসছে এবং এমন একটা ছবি যেটা নিয়ে আমরা মানে পাবলিসিটি করতে অন্য কোনো অনুষ্ঠানে যেতে পারছি না। কিন্তু ধরুন অপুর পাঁচালীর জন্য বড় প্রাণ ডান্স বাংলা ডান্সে গেছে, এটা তো হয় না, মানে কিছু কিছু ছবি কিছু কিছু বেড়ে যাচ্ছে, যে কারণে আমাদের ওই টেস্টে সাদা পোশাক পরেই খেলতে হচ্ছে, কারণ এটা টেস্ট ম্যাচ একটা, সেই সাদা পোশাক পরেই খেলতে হচ্ছে। অ্যাপারেন্টলি একটু বিবর্ণ মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। এটা এই ছবি যেরকম আভিজাত্য ডিমান্ড করে, কারণ এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে যে যে নাম, যে যে মানুষ, অপু ত্রিলজির সমস্ত বিখ্যাত সমস্ত মহান দিকপালরা, আমাদের খুব সশক্তভাবে কাজ করতে হয়েছে। আমার মনে হয়েছে যখন শীর্ষের সাথে এত কাজ করেছি, কখনো দেখিনি যে সেসব মানে আমরা ধরে ধরে মিক্স বলে ওকে ওর মিউজিক গুলোকেও সেভাবে করতে হয়েছে। এবং ওর পাশাপাশি সহকারী মিউজিক ডিরেক্টর হচ্ছেন পণ্ডিত রবিশঙ্কর, তার মিউজিকের পাশাপাশি একটা নিজস্বতা রেখে তৈরি করা, এইটা করতে আমরা খুব বড় একটা সঙ্গীত পরিচালকের দখল লাগে। ইন্দ্রজিৎ দাশগুপ্ত এই ছবিতে আমি দায়িত্ব নিয়ে করছি, সেই একটা নিজের মুন্সি আনা এবং ওর সবটাই মাথার মধ্যে ঘুরবে, কিন্তু ফাইনালি গিয়ে ও নিজের সৃষ্টি করার সময়। এবং পরেও আমার কাছে বলেছে যে এটা আমি করিনি, এটা হয়ে গেছে, এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা এটা কিভাবে হয়েছে আমি জানি না। এত সরল, এত সাধারণ ছবিটাকে অন্য একটা কি বলবো মাত্রা দেয় সঙ্গীত এবং আবহ সঙ্গীতটা, এবং সেটার জন্য আমি সত্যি খুব কৃতজ্ঞ। এবং যে প্রমোশনাল সং যেটা দেখলেন আপনারা কেমন লাগবে জানি না, আমার খুব ভালো লেগেছে, আমার খুব সুন্দর লেগেছে। এবং সেটা ছবির সঙ্গে ব্যবহার হতো গৌরব, পার্ণ, পরম এবং অর্থেন্দ্র বাবু, এরা অভিনেতাদের আমাদের টিমে চারটে ইম্পর্টেন্ট খুঁটি আমি বলবো এই ছবি। আমি একটা প্রশ্ন তো যেখানে যেখানে ছবিটা দেখানো হয়েছে ভারতবর্ষে, আমি যেখানে গিয়েছিলাম
সবাই পাঠানোর কথা জিজ্ঞেস করেছে। পাঠানো সুন্দর করে শুধু নয়, পাঠানোর অভিনয়ের জন্য, এবং যারা পাঠানোকে আগে অন্যান্য ভূমিকায় দেখেছে তারাও বিস্মিত হয়েছে যে এইটা এরকম করে কি করে মানুষরা বদলে গেল। আমার মনে হয় পরমেরও অন্যতম শ্রেষ্ঠ একটা কাজ, এবং সেটা বড় নিজেই করবে। আর আমাদের ডাকনামর লিখি গৌরব সম্পর্কে আমি তো বরাবর একটু দুর্বল, এবং আমি বলেছি যে ওর প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতাও, এবং কি সুন্দর কাজ করেছে আপনারা দেখবেন। আর অর্ধেন্দ্রবাবু আজও সারপ্রাইজ না, আমি এমন কিছু বলবো না। আলাদা করে মানে খুব বেশি কিছু বলার নেই। একটা ছবি সম্বন্ধে, একটা ছবি যখন মুক্তি পাওয়ার অবস্থায় যায় তখন সেটা সম্বন্ধে কি বলবো, প্রশ্ন না করলে সেটা বলাটা একটু মুশকিল, স্পেশালি বহুল ভাষালি যে ছবিটার সঙ্গে যুক্ত থাকাটা, যে কোনো ক্যাপাসিটিতে যুক্ত থাকাটা একটা সৌভাগ্যের বিষয়। আর সব মিলিয়ে অপুর পাঁচালী হ্যাজ বিন আ ভেরি কনজার্ভেট এক্সপিরিয়েন্স ফর মি। সেটা কৌশিকদার জন্য হোক, সেটা বিষয়টার জন্য হোক, সেটা ইন্দ্রদীপদার মিউজিকের জন্য হোক, সেটা শীর্ষদার সিনেমাগ্রাফির জন্য হোক, যাই হোক না কেন। এবং আমরা কমপ্লিটলি এগ্রি উইথ কৌশিকদার। নয় করে বেশ অনেকগুলো ছবি করা হয়ে গেল আমার ক্যারিয়ারে এখনো অব্দি। তার মধ্যে যদি আমাকে প্রথম 4টে বা 5টা সব থেকে প্রিয়, নিজের সব থেকে প্রিয় 5টা ছবিকে রেট করতে বলা হয়, তার মধ্যে অপুর পাঁচালী আমার এখন অব্দি করা ছবির মধ্যে খুব ওপর দিকে থাকবে, ইফ নট অ্যাট নাম্বার 1। তো আর বাকিটা আমার মনে হয় সিনেমাটা যদি কিছু বলে, সিনেমাটা বললেই ভালো হয়। যা বলার সেটা ছবিটা বলবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন পরবর্তীতে, তার উত্তর নিশ্চিত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো পারো বলুন। Actually, এক মাস ধরে আমি আর পরে প্রচুর জায়গায় প্রচুর কথা বলেছি, but I almost feel that I'm very proud to be part of this film, and I think all of us are. Finally, এক বছর পর আমরা এই সময়টার শুটিং শুরু করেছিলাম। তারপর অনেক আলোচনা হয়েছে ছবিটা নিয়ে, অনেক জায়গায় ট্রাভেল করেছে ছবিটা, অনেক মানুষ দেখেছে, অ্যাপ্রিশিয়েট করেছি, we've been appreciated, you know, the entire film has been appreciated. So finally time for people of Calcutta, people of Bengal to watch the film, and আপনারা বলবেন ছবিটা দেখার পর, and বিশেষ না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো। সকলেই বলে আমিও একই কথা বলবো যে আমি নিজেকে প্রচন্ড ভাগ্যবান মনে করি এরকম একটা ছবির অংশ হতে পেরে, এরকম একটা ছবিতে কাজ করতে পেরে। কারণ প্রথমত এটা একটা কৌশিক কাকুরির ছবি, এবং দ্বিতীয়ত এটার কনসেপ্ট ছবির যেটা নিয়ে ছবিটা, সেইটা ইজ আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং। মানে একজন ফিল্ম ভিউয়ার হিসেবে, হিসেবে সব নিয়ে আমার কাছে প্রচন্ড ইন্টারেস্টিং, এবং আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছি ছবিটা দেখবো বলে। অনেকেই ছবিটা এখানে যারা বসে আছেন সবাই মোটামুটি ছবিটা দেখেছেন, আমি দেখি, এবং আমার মধ্যে প্রচন্ড আগ্রহ হয়েছে ছবিটা দেখার জন্য। এবং এই ট্রেলার দেখে বা গান শুনে আশা করবো দর্শকের মধ্যে একই রকম আগ্রহ তৈরি হয়েছে। যারা দেখবেন তারা আমার মনে হয় না খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড হবে। থ্যাংক ইউ। আমি একটা কথা বলতে চাই, অবশ্যই অর্ধেন্দু আর আমি দুজনেই ছবিতে ভূমিকা অভিনয় করেছি, কিন্তু আলাদা আলাদা বসে। অসীমা পাঠ্য করেছে ছবির স্ত্রী, কিন্তু সব থেকে ওরা ছবিতে সব থেকে লো প্রোফাইল যে হয়ে আছে সেটা হচ্ছে গৌরব। কেননা যেহেতু ও সরাসরি অপু প্লে করেন, অপু ভূমিকা অভিনয় করেন। এবার একটা কথা বলতে চাই, প্রশ্ন আমার সঙ্গে একমত হবে বলে মনে হয় যে এই ছবিতে গৌরব একটা সম্পদ, এই ছবির একটা খুব বড় একটা সম্পদ হচ্ছে গৌরব, এবং ওর যে একদম সহজাত এবং খুব সহজ একটা approach to acting, I think that is absolutely very precious for this film. আর সেটা এই ছবিটার যে inherent simplicity, যে সহজতা, সেটাকে ভীষণ সুন্দরভাবে কমপ্লিমেন্ট করেছে বলে আমার মনে হয়। বলতে ভুলে গেছি, আমাকে অনেক বিভিন্ন ইন্টারভিউতে করেছি, সেটা হচ্ছে যে মনে হয় আমার প্রফেশন
ইন্টারন্যাশনাল জীবনে আর কি অপুর পাঁচালীর পর আর কখনো সেলুলয়েড 35mm ফিল্মে আমার মনে হয় না কাজ করা আমার হবে আমার জীবদ্দশায়। এবং আমি যখন শুরু করেছিলাম অভিনয় করা তখন রেড বা আলেক্সান্ডার কিছুই আসেনি, F65 কিছুই আসেনি, তখন ফিল্মিং কাজ হতো এবং ওই গানের কাছে আওয়াজটা যে আওয়াজটা হয় ফিল্মটা চলার ওষুধটা ইয়ার্কি মেরে অনেকদিন আগে একবার বসে মনে হয় এক একটা বার ফিল্মটা ভিতরে করে এক একটা ফিল্মের সঙ্গে 100 টাকার একটা করে নোট ট্রিট করা আছে। তো তারপর আস্তে আস্তে 2009, 10, 15 পুরো ফরম্যাটটাই বদলে যায় এবং এখন শতকরা 95% সিনেমা চলচ্চিত্র ছায়াছবি ডিজিটাল ফরম্যাটে শুট হয়। কিন্তু যেহেতু অপুর পাঁচালীর সঙ্গে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, অপু এই ধরনের প্রতিষ্ঠানগুলো জড়িয়ে আছে, সেই জন্য অ্যাজ আ ট্রিবিউট, অ্যাজ আ হোমাজ টু ফিল্ম 35mm ফিল্ম, কৌশিক নারায়ণ শিশুদা ওরা চেয়েছিলেন এই ছবিটা 35mm শুট করতে এবং এই ভাবনালে লাভটা হয় আমার বলে আমি মনে করি। তার কারণটা হচ্ছে অপুর পাঁচালী না হলে অপুর পাঁচালীর জন্য আমি আরো একবার 35mm ফিল্মে অভিনয় করতে পারলাম। আমার মনে হয় না ভবিষ্যতে আর এই সুযোগটা আমাদের কারোরই হবে। তো থ্যাংক ইউ বলো এবং ইন্টারভিউতে বড় বড় কাজের মাধ্যমে টেস্ট করতে চান। নমস্কার। যখন আমার মনে আছে একটা বিকেলে তখন আমরা ল্যাপটপের ঘটনা চলছে, তো হঠাৎ করে দুদিকে এই ঘটনাটার কথা বলি সুনীল ব্যানার্জির ব্যাপারে এবং তারপরে গাড়িতে যেতে যেতেই আমরা একটা ব্রিফলি আলোচনা করি যে এটা দিয়ে একটা ছবি হলে কেমন হয়। তারপরে প্রায় দীর্ঘ 2 বছর পরে কৌশিক যখন আমাকে ছবিটা শোনালো, ছবি চিত্রনাট্য এবং কিভাবে ও জিনিসটা রচনা করেছে, কনসিভ করেছে, তখন আমি সত্যি অবাক হয়ে গেলাম যে এই সুনীল বাবুকে নিয়ে এইরকম একটা ছবি শুধুমাত্র সুনীল বাবু নয়, তার সঙ্গে সঙ্গে এই থ্রিলারটা দুটোকে এমন ভাবে জড়িয়ে কৌশিক কনসিভ করলো। এবং তারপর আমি জিজ্ঞেস করলাম তাহলে তুমি থ্রিলার থেকে কিছু কিছু ভিজুয়ালস ইউজ করবে, কৌশিক বলল হ্যাঁ করবো। এইটা শুনে একটুখানি বুক কেটেছে। তার অবভিয়াসলি একটা কারণ হচ্ছে ব্রত মিত্রকে এখনো অব্দি সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল লিস্টিং যে আছে প্রথম 25 জন সিনেমাটোগ্রাফার, তার মধ্যে উনি বোধহয় 11 নম্বরে আছেন। এক তো তার ভিজুয়াল, সত্যজিৎ রায়ের ভিজুয়াল, আর সেই ভিজুয়াল গুলো আমরা অবস্থায় পাবো যখন আমরা ইউজ করবো, তার আর্কাইভাল কন্ডিশন কি, এবং যেহেতু সেটা আমাদের ছবির সঙ্গে ইন্টারকাট হবে, তাহলে আমাদের তোলা ছবিটা তো একদম নতুন তোলা ছবি, আজকে তোলা ছবি, সেটা একদম নতুন দেখতে হবে। আর যেটা পাবো সেটা তো অত নতুন নয়, সেটার কি অবস্থা হয়েছে সেটা একটা মাঝামাঝি একটা ধারণা করে নিয়ে এই ইন্টারকাটের ভিজুয়াল গুলোকে আমরা চেষ্টা করলাম বুঝতে। তো আশা করি আপনারা দেখতে পাবেন। আমি নিজেও অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবিটার মুক্তির জন্য। শেষ করার পর কৌশিকটা আমি কারণ যা যা রয়েছে সত্যজিৎ বাবুর কাজ সেগুলো সবই সাবটাইটেল প্রিন্ট রয়েছে আমাদের কাছে, এবং সাবটাইটেল থাকলে সেটা ব্যবহার করা যাবে না, কারণ সে সাবটাইটেল ছবিতে এসে যাবে আমাদের, তাই না? সাবটাইটেল ছাড়া প্রিন্ট করছে আমাদের পুরো কি বলবো অসম্ভব পরিশ্রম করতে হয়েছে, কিছু কিছু জায়গায় সাবটাইটেল রিমুভ করতে হয়েছে কম্পিউটার গ্রাফিক্সে। শুধু নাই নয়, ছায়াকানি এবং অরোরা ফিল্মস এবং পশ্চিমবঙ্গ সরকার, এদের 3 জনের কাছে 3টে ছবি ছিল। এরা প্রত্যেকেই কিন্তু নিঃস্বার্থভাবে একদম প্রিন্টগুলো দেওয়া মানে প্রিন্ট দেবে কথা বলতেই পারছেন, এরকম একটা অবস্থা, মানে প্রিন্ট দেওয়া যায় না আসলে, এমন ভাবে যত্নে রাখা রয়েছে, প্রত্যেকেই যত্ন করে রেখেছিলেন, কিন্তু সেই প্রিন্টগুলো আমাদেরকে হ্যান্ড ওভার করা হয় এবং সেই প্রিন্ট থেকে স্ক্যান করে সেগুলোকে পরে যখন রেস্টোর করা হয়েছে, আমি এটুকু বলতে পারি যে এই ছবিতে ব্যবহার করা যে 57 মিনিট, খুব বেশি 57
7-8 মিনিটের যে ফুটেজ রয়েছে, অত ভালো কোয়ালিটির ট্রিলজি ফুটেজ কোনোদিন দেখেনি, কারণ সেগুলো সমস্ত রিপেয়ার করা হয়েছে, রিস্টোর করা হয়েছে, সমস্ত সারানো হয়েছে। এটা খুব মেজর দীর্ঘদিনের কাজ ছিল, এবং তারপরে সেগুলোর সঙ্গে আমাদের এখনকার তোলা ছবি যে সামঞ্জস্য শীর্ষ নিয়ে এসছে, আমার মনে হয় অসম্ভব এটা ক্ষমতা দাবি করে, এবং যে কারণে শীর্ষ সত্যি অন্যতম শ্রেষ্ঠ একটা চিত্রগ্রাহক আমাদের দেশে। অভিনয়ের মাধ্যমে অনেক কিছু পাওয়া গেল। সেই কাজটা করলে তো ইন্দ্রদীপ একটা অসাধারণ সুর সে সৃষ্টি করল মূল সুরের ভিত্তিতে, যেটা এই যে বিভিন্ন স্তরের যে কাহিনীগুলো রয়েছে সেই কাহিনীগুলোকে ধরে রেখেছে। এই যে কথাটা গানের বোঝাপড়া, এই বোঝাপড়াটা আমাদের মধ্যে খুব ভালো ছিল। এবং আরেকটা কথা আমি না বলে শেষ হচ্ছে না, কারণ এই পুরো সুবীর বন্দ্যোপাধ্যায়কে খুঁজে যে বেরগুলো মানে আমি ছবি তুলি, আমরা যখন শুটিং করি সে সময় আমাদের মধ্যে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল যে বেস্ট পেয়ার, আমরা দুজনে একসঙ্গে থাকতাম, একসঙ্গে গল্প করতাম। আমি আমাকে বলতে যে সঙ্গে দিয়ে সময় কাটানো দরকার, আমার সময় কাটাতাম। এর ফলে হচ্ছে কি, মানে চরিত্রগুলোর সঙ্গে আমার খুব একাত্ম হয়ে গিয়েছিল। কষ্ট হয়েছে ভাবতে, কারণ যে মানুষটা জীবিত রয়েছে তাকে চিন্তাই করা খুব মুশকিল। তবে ওই বললাম বাঁচিয়ে দিয়েছে একটা জিনিস, এটা তো বায়োগ্রাফি নয়, এটা তো বায়োপিক নয়। সুতরাং হুবহু সুবীর বন্দ্যোপাধ্যায়কে আমরা আগে দিতাম পরিচালকরা বলে যে কিছুটা ফিকশন, কিছুটা সত্য ঘটনা, সমস্ত মিলিয়ে জুলিয়ে এই কাহিনী বহুল মাঝে পড়ে ভীষণ ভালো লেগেছে। জীবনের একটা অভিজ্ঞতা হয়েছে। আশা করি আপনাদের দিকে ভীষণ ভালো লাগবে, এবং দেখার পরে হয়তো আপনারা আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন, আমরা সেই দিনে থাকি। শীর্ষ চ্যালেঞ্জ হচ্ছে সুব্রতবিন্দুর সাথে ম্যাচ করা, হিন্দুদ্বীপের চ্যালেঞ্জ হচ্ছে রবি শঙ্করের সাথে ম্যাচ করা। তোমার কারোর সাথে ম্যাচিং সেইভাবে নেই, বাট ইটস আ ক্লাসিক হুইচ ইউ হ্যাভ নেভার ডান বিফোর। চ্যালেঞ্জ আমার মনে না না তোমারও just the idea, conceiving the idea, that was the biggest challenge on this part, I think. আর এমন কিছু প্রতিষ্ঠান নিয়ে এখানে কাজ হচ্ছে, এমন কিছু ইনস্টিটিউশন নিয়ে কাজ হচ্ছে, সেগুলোকে নাড়াচাড়া করার আগে যে কোনো লোক 70-80 বার ভাববে। তো তাই জন্য প্রাথমিক চ্যালেঞ্জটা ছিল কৌশিক। আমি তো একজন আমি কি অভিনয় করছি, হ্যাঁ, আমি গিয়ে ওনার সৃষ্টটা চরিত্রে অভিনয় করছি, এবং আমার চ্যালেঞ্জটা একটু কম ছিল। তার কারণটা হচ্ছে আমি কিন্তু ভূমিকা অভিনয় করছি না, আমি করছি সুবীর ব্যানার্জির ভূমিকা। এবং সুবীর বন্দ্যোপাধ্যায়কে আমি মিট করতে চেয়েছিলাম, পরশুদিন আমাকে বারণ করেছিলেন, তার কারণ কিছু জিনিস দূরে থাকাই ভালো। এবং শুধু তাই না, আমরা তো সুবীর ব্যানার্জি বায়োপিক তৈরি করছি না, ওনার জীবনের আদলে অনুপ্রাণিত একটা জিনিস আমরা তৈরি করছি। তো সুবীর বন্দ্যোপাধ্যায়ের যে আইডিয়াটা, সেটাকে আমরা চেষ্টা করছি, আমি এবং অনিন্দা দুজনেই পোর্ট্রেট করতে। আর যদি যেটুকুতে চ্যালেঞ্জ থাকে, যদি যে ছিল ডেফিনেটলি ছিল, আমি ঠান্ডা করছিলাম, সব থেকে বড় পাওনা আমার মনে হয় 3টে জায়গা থেকে এখন অব্দি পেয়েছি এই ছবিটার জন্য আলাদা, মানে এরকম সবসময় হয় না। মুক্তির আগে 3টে কমপ্লিমেন্টের কথা বলবো। প্রথম 2টি কমপ্লিমেন্ট হচ্ছে আমার বাদিকে দুজন বসে আছে, শিশুরাই এবং দিলীপ দাশগুপ্ত। এরা তো মানে রাত 3-7 দিন সারাক্ষণ সিনেমা ঘাটছে, কাজে এরা আলাদা করে আমাদের কারোরই আলাদা করে একটা সিনেমা দেখে, ছবি দেখে বিরাট ভাবে মানে আবেগমথিত হয়ে যাওয়াটা হয় না, কেননা আমরা সারাক্ষণই ইমোশন এবং ইত্যাদি নিয়ে কাজ করছি। কিন্তু এই দুজনই আলাদা আলাদা ভাবে আমাকে ফোন করে, শিশুরা বম্বে থেকে, থেকে কলকাতা থেকে আলাদা আলাদা ভাবে ফোন করে আমাদের কংগ্রাচুলেট করেছে, এবং শিশুরা একটা কথা বলেছিলেন যেটা শুনে আমার বিরাট বুকের সামনে খুলে গেছিল। সেটা হচ্ছে শিশুরা বলছে এই কথাটা, শিশুরা যার কাছ থেকে কোনো রিয়াকশন পাওয়াটা অনেক ডিফিকাল্ট, যখন ফোন করে বললো যে কি করেছিস, দিয়ে দিত বললো ফোন করে, দেখা শুনে আমার প্রচুর গর্ব হয়েছে। আর ইন্দ্রদীপরাও ফোন করে আলাদা করে কংগ্রাচুলেট করেছিল। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে গোয়াতে প্রথম স্ক্রিনিংটার পর সেই শ্রেণীর বেশিরভাগ লোক তারা বাংলাদেশে, বেশিরভাগ সবাই প্রায় বাংলাদেশে, আমরা কয়েকজন কলাকুশলী ছাড়া আমার মনে হয়। সেখানে একজন অনেকেই দেখলাম মানে চোখে জল নিয়ে এগিয়ে আসছেন অভিনন্দন জানাতে। একজন ভদ্রমহিলা এগিয়ে এসে আমাকে বললেন যে এর আগে আমি আপনাকে শুধু গানাতে দেখেছি, বাট ট্রাস্ট মি, after I have seen this film,
আমার এটাতে আপনার এই কাহানি থেকে অনেক ভালো লেগেছে। আমি জানতে চাই আপনি বাংলায় আর কি কি ছবি করেছেন। Now she collected all the films that I have done, and she started watching those films. She writes to me. এখনো আমি লেখে, মানে নভেম্বরে হয়েছে ব্যাপারটা, তারপর থেকে আমি একটা করে 22 শ্রাবণ, নেমলাক সোসাইটি, জানি দেখা হবে, 8000 ছবি, বাংলা সব জোগাড় করেছেন, করে দেখেছেন, এবং she still mails me, she still writes to me. She's become a মানে অমানালি ভক্ত, যেটা বাংলা ছবি করে পাওয়াটা একটু মুশকিল হয়। আর কৌশিক as a director for this film. Actually, Kaushiktaকে I've seen him over such a Long span, in different formats actually. সেই কারণে আমার পক্ষে অবজেক্টিভলি করা খুব ডিফিকাল্ট, কিন্তু তবে একটা জিনিস আমার মনে হয় কৌশিকদার সামনে আমি বলছি, হয়তো একটু মানে দৃষ্টতাই হচ্ছে আর কি, তাও বলছি যে কৌশিকদার সামনে বিভিন্ন স্টেজে, কৌশিকদার ক্যারিয়ারে বিভিন্ন স্টেজে কাজ করেছি। টেলিভিশনে আমি অ্যাসিস্ট করেছি কৌশিকদাকে, অভিনয় করেছি টেলিভিশন সিরিয়াল অভিনয় করেছি, এর আগে একটা ছবি করেছি গ্রেট ফেল বলে। কিন্তু আমার মনে হয় সেটা শুধু অভিনয় দিয়ে বলছি না, লাস্ট 3 থেকে 4 বছরে কৌশিকদার ছবিগুলো দেখলে বোঝা যায় যে প্রত্যেকটা শিল্পী তো নিজের যে ভাষাটা, নিজের যে ল্যাঙ্গুয়েজটা সারা জীবন ধরে এটা খুঁজে বেড়ান, সেটা যে কোনো ফর্মে, এটা কবিতা, গান বলুন গান, কবিতা বলুন কবিতা, এমনকি খেলোয়াড়রাও নিজের ছন্দটা খুঁজে বেড়ায়। তো আমার মনে হয় যে কৌশিকদার ল্যাপটপ কনভার্স ইজ ফাউন্ড ইজ রিজম, মানে কৌশিকদার কি ছবি, কি ধরনের ছবি বানাতে চায়, এক্স্যাক্টলি সেই ভাষাটা আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ল্যাপটপ বলুন, শব্দ বলুন, রংগুলোকে বলুন, ক্যারেক্টার বলুন, আর আমার মনে হয় দ্যাট ল্যাঙ্গুয়েজ হ্যাজ রিচড ইটস পিক, ইটস জেনিথ ইন অপূর্ব ভাষায়।